হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ খুবই নতুন একটি নেটফ্লিক্সের সিরিজ নিয়ে এসেছি, যেটা মূলত কোরিয়ান ড্রামা, আর তার নাম হলো মিস্টার প্লাঙ্কটন। তো চলো শুরু করছি। গল্পের শুরুতে আমরা হেজোকে দেখতে পাই, যে খুবই খারাপ অবস্থায় পড়েছিল। ও বলছিল, আমি সবসময় জানতে চাইতাম মারা যাওয়ার সময় মানুষের কেমন লাগে, আজ বুঝতে পারছি। তখন ওর দিকে একটি মেয়ে দৌড়ে আসছিল আর চিৎকার করে বকছিল। ও বলছিল, তুমি এভাবে মরতে পারো না, আমি তোমাকে নিজের হাতে মারবো। মেয়েটিকে দেখেই হেজো বলতে থাকে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কিন্তু ওর চোখ বন্ধ হয়ে যায় আর আমরা ফ্ল্যাশব্যাকে আসি, যেখানে দেখা যায় হেজো একটি বিজনেস খুলেছে। যেমন তেমন বিজনেস নয়, ও লোকেদের নানান সমস্যার সমাধান করে। যেমন একটি লোক হেজোর লোক গৃহকে ফোন করে বলে, আমার বাচ্চা স্কুল থেকে ফিরে আসেনি, তারপর ওই স্কুলে আমার বাচ্চা বুলি হয়, এমনই কিছু সমস্যা। যাও গৃহ বাড়ি এসে দেখে এখানে একটি মেয়ে যার নাম জুরি, সে এসেছে। জুরি এই বাড়ির ল্যান্ডলর্ড আর হেজোর ফ্রেন্ড। ও হেজোকে খুঁজছিল কিন্তু কোথাও পায় না, তাই বলে হেজোকে এই বাড়ি ছাড়তে বলো, ও আমার সাথে থাকবে, কারণ ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি বড় একটা বেড কিনেছি, কিন্তু এই সোফা এত শক্ত কেন? যাই হোক, জুরি চলে গেলে হেজো সেই সোফার ভেতর থেকে বের হয়। ও যে সব কাজ করে তার জন্য ওর কাছে দিনরাত ফোন কল আসতেই থাকে। একটি মেয়ে ওকে থ্রেট করে, কিন্তু হেজো পাত্তা দেয় না। তখনই সেখানে একটি তুফান আসে। আসলে সেই মেয়েটি তার লোকেদের নিয়ে হেজোর কাছে এসেছে। ওর নাম ইয়াং। ইয়াং এসেছে হেজোকে দিয়ে কাজ করাতে, তা হলো তাকে বিয়ের মণ্ডপ থেকে কিডন্যাপ করতে হবে, কারণ ওর বিয়ে একটি মাফিয়ার সাথে হচ্ছে। কিন্তু ইয়াং এই গ্যাংস্টারকে বিয়ে করতে চায় না। গৃহ বলে, এই কাজ করলে ওই মাফিয়া আমাদের শেষ করে দেবে, কিন্তু হেজো এই কাজ করতে রাজি হয়। যাই হোক, কথা মতোই হেজো গিয়ে ইয়াংকে বিয়ের মণ্ডপ থেকে কিডন্যাপ করে নিয়ে আসে। তখন ওর মনে পড়ছিল, ও যখন ছোট ছিল তখন ওর বাবা মা ওকে ছেড়ে দিয়েছিল, যা মনে করে হেজো অন্যমনস্ক হয়ে যায় আর ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু হাসপাতালে হেজোর জ্ঞান ফিরলে ওকে গৃহ বলে ইয়াং পালিয়েছে। আসলে ইয়াং ওর হবু বর গ্যাংস্টারের দামি সম্পত্তি সব প্যাক করে নিয়েছিল। ও এইসব নিয়ে পালাবে তা আগেই প্ল্যান করে রেখেছিল, কিন্তু সব দোষ এখন হেজোর ঘাড়ে দিয়ে গেল। যাই হোক, তখন আমরা আরেকটি মেয়েকে দেখি যার নাম জেমি। জেমির খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, খুবই নামি দামি ঐতিহ্যবাহী ফ্যামিলির সাথে। তাই ও নিজের হবু শ্বশুর বাড়ির তরফ থেকে একটি রিং পায়। আসলে জেমি সবাইকে বলছে ও 8 সপ্তাহের প্রেগনেন্ট, কিন্তু এটা সত্যি ছিল না। ওর বয়ফ্রেন্ড তার পরিবারকে বলেছে ও প্রেগনেন্ট, তার জন্যই জেমির শাশুড়ি এই বিয়েতে রাজি হয়েছে। যাই হোক, এদিকে হেজো ডাক্তারের কাছ থেকে জানতে পারে ওর মাথায় একটি প্রবলেম হয়েছে, ওর ব্রেন্ডে। এতে রক্তক্ষরণ হয়েই চলেছে। হেজো বলে, তাহলে আমার কাছে আর কদিন টাইম আছে? ডাক্তার বলতে চায় না, তখন হেজো চিৎকার করে। তাই ডাক্তার বলে 3 মাস, আর এই রোগটা তোমার বাবার কাছ থেকে এসেছে। যা শুনে হেজো হাসে আর বলে, সে আমার দায়িত্ব নিতে পারলো না, কিন্তু নিজের মরার রোগটা আমার ঘাড়ে দিয়ে দিল। অন্যদিকে জেমি ডাক্তারের কাছে আসে আর জানতে পারে ও কোনোদিন মা হতে পারবে না। এটা শুনে জেমি হতবাক হয়ে যায়। ওর অনেক ইচ্ছা ছিল ও মা হবে, কিন্তু এখনো এটা জানতে পারলো। তার থেকেও বড় কথা, ওর এই কথা জানতে পারলে ওর বিয়েটা হবে না। জেমি অনেক কান্না করতে থাকে। তখন ওর কাছে একটি মহিলা আসে। সে জেমির কাছে নিজের বাচ্চা দিয়ে তার হাজবেন্ডের সাথে ঝগড়া করছিল, যে তুমি 9টা বাচ্চা জন্ম দিয়েছ, কিন্তু এর দায়িত্ব না নিয়ে কোথায় উড়ে বেড়াও। এসব কথা জেমি শুনতে পায়। তাই মহিলাকে বলে, আপনার তো অনেক বাচ্চা আছে, আপনি আমাকে এই বাচ্চাটি দিয়ে দিন। এতে ওই মহিলা রেগে যায় আর ওদের মধ্যে কারাকারি লেগে যায়। সে চলে যায়, কিন্তু জেমি অনেক কান্না করতে থাকে, আর এসব হেজো দেখতে পায়। জেমি যখন বৃষ্টির মধ্যে যাচ্ছিল তখন হেজো নিজের ছাতা দিয়ে যায়। তখন আমরা জানতে পারি জেমি আর হেজো 3 বছরের রিলেশনে ছিল, কিন্তু জেমি বাচ্চা চেয়েছিল, এতে হেজো না করে দিয়েছিল। তাদের মধ্যে ঝগড়া বাড়তেই থাকে আর এভাবেই ওদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। বাড়ি এসে হেজো ঠিক করে এবার ও নিজের আসল বাবাকে খুঁজে বের করবে, কারণ তার জন্যই আজ হেজোর এই অবস্থা। অন্যদিকে জেমি একদম ভেঙে পড়ে। ও স্বপ্নে দেখে ওর বয়ফ্রেন্ডের মা যদি জানে ও প্রেগনেন্ট নয়, তাহলে ওর কি অবস্থা হবে। তাই জেমি ঠিক করে পালিয়ে যাবে। রাতের বেলা জেমি পালাতে চায়, কিন্তু কেউ ওর হাত ধরে ফেলে আর পরদিন রেডি হয় বিয়ের জন্য। অথচ বিয়ের থেকে পালাতে সব বন্দোবস্ত ও করেই রেখেছে। যাই হোক, তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হেজোর পাস্ট, যেখানে একজন লোকের ক্যান্সার হয়েছে, কিন্তু ওদের একটি বাচ্চা চাই।
তাই সে নিজের স্পার্ম ফ্রিজ করে রাখে, যেন সে মরে গেল বাচ্চা যেন হয়। তো তার ভাগ্য অনেক ভালো ছিল, এজন্য তার ক্যান্সারের সার্জারি সাকসেসফুল হয়, সে বেঁচে যায়। আর সেই ক্লিনিকে মাধ্যমে একটি ছেলের জন্ম হয়। তো সেই লোক সেই বাচ্চার সাথে অনেক খুশি ছিল। কিন্তু যখন সে বাচ্চার 8 বছর, তখন সেই ক্লিনিক থেকে একটি ফোন আসে আর বলা হয় এই বাচ্চা তাদের নয়। অর্থাৎ তারা যে স্পার্ম ফ্রিজ করেছিল তার নাম্বার দিয়েছে উল্টাপাল্টা। অর্থাৎ এই বাচ্চা কার তা কারোরই জানা নেই। এই কথা শুনে সেই দম্পতি সেই বাচ্চাটিকে ছেড়ে দেয়। হেজো এই গল্পটা সে ক্লিনিকেই বসে অন্যদের বলছিল। সবাই বলছিল ওরা কেমন মানুষ, বাচ্চাটিকে ছেড়ে দিয়েছে। তখন হেজো রেগে বলে এখানে কারও দোষ নেই, দোষ হলো একমাত্র এই ক্লিনিকের। তাই ও ডাক্তারকে জিজ্ঞেস করে আমাকে খোঁজ দিন আমার বাবাকে। ডাক্তার বলে সেটা কি করে বলবো, ওখানে নাম্বার লেখা ছিল, কারণ নাম লেখা ছিল না। কিন্তু হেজো তাকে অনেক ভয় দেখায়। তাই ডাক্তার রাজি হয় যে আমি সম্ভাব্য সব লোকের নাম ঠিকানা তোমাকে দেব, তারপর তুমি বুঝে নিও কে তোমার বাবা। এরপর হেজো আসে জেমির কাছে। জেমি ওর বিয়ের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু হেজো বলে আমার সাথে চলো। তুমি মিথ্যে বলেছো, তুমি কি করে প্রেগনেন্ট হতে পারো, তোমার মেনোপজ আছে। আর তখনই সেখানে জেমির বয়ফ্রেন্ড হাজির হয়, ওর নাম ইয়োহং। ইয়োহং বলে উনি কে? হেজো বলে আমি ওর ভাই, আমরা একই এতিমখানায় বড় হয়েছি। ইয়োহং তার সাথে পরিচিত হয়। তখন জেমি টেনে হেজোকে নিয়ে আসে আর চলে যেতে বলে, কিন্তু হেজো উল্টো জেমিকে উঠিয়ে নেয় আর ধস্তাধস্তিতে জেমির মাথা বাড়ি খায়, বেচারি অজ্ঞান হয়ে যায়। হেজো জেমিকে নিয়ে যাচ্ছিল, এটা একজন দেখে ফেলে। যাই হোক, বিয়েটা হয় না, তাই ইয়োহং অনেক ভেঙে পড়ে। তার মা জিজ্ঞেস করে ওই লোকটা যে এসেছিল সে কে? ইয়োহং বলে সে বলেছে জেমির এতিমখানার ভাই, আমি আর কিছু জানি না। তখন সে মেয়ে এসে বলে জেমি পালায়নি, ওকে কিডন্যাপ করা হয়েছে, কেউ ওকে তুলে নিয়ে গেছে। ওদিকে হেজো সেই লিস্ট দেখছিল, যেখানে ওই ডাক্তার কতগুলো লোকের নাম দিয়েছে যে এরা তোমার বাবা হতেও পারে। তখন হেজোকে গৃহ ফোন করে আর জিজ্ঞেস করে তুমি কোথায়। হেজো উত্তর দেবে, তখনই দেখে জেমি গাড়িতে নেই। তাই হেজো জেমির পেছনে দৌড় দেয়। এদিকে গৃহ কাঁপছিল, কারণ ওকে সে গ্যাংস্টার ধরেছে। অর্থাৎ হেজো ইয়াংকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে এসেছিল, কিন্তু ইয়াং এর হবু বর ছিল গ্যাংস্টার। তাই এই গ্যাংস্টারও হেজোর পেছনে পড়েছে। সে গৃহকে ধমকি দিয়ে বলে হেজোর ঠিকানা দিতে। জেমি প্রাণ পরে দৌড়াচ্ছিল, তার পেছনে হেজো। কিন্তু জেমি কিছুতেই ধরা দিচ্ছিল না, তাই হেজোকে ক্ষেতের মধ্যেও নামতে হয়। জেমি রেগে বলে তুমি কি চাও? তুমি বলেছিলে আমাকে আর তোমার ভালো লাগছে না, এখন কেন তুমি আমার পেছনে পড়ছো? তোমার জন্যই সব হয়েছে, তোমার জন্যই আমার এই রোগ হয়েছে। হেজো বলে ঠিক আছে, যখন আমি মারা যাব তার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। জেমি অনেক কাঁদতে থাকে, হেজোকে জড়িয়ে ধরে থামতে বলে। যাই হোক, জেমি তার জামা পরিষ্কার করতে গিয়ে ওর মনে পড়ে ও সেদিন পালায়নি ইয়োহং এর জন্য, কারণ ইয়োহং ওর হাত ধরেছিল। সেদিন ইয়োহং ওকে এই জুতো জোড়া এনে দিয়েছিল, কারণ আগের জুতো অনেক বড় ছিল। জেমি বলে জুতোর উপহার দিলে তো কোণে পালিয়ে যায়। তখন ইয়োহং বলে চিন্তা নেই, তোমাকে খুঁজতে আমি পুরো পৃথিবী শেষ করে দেব। বিয়ের পর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। যা শুনে জেমি অনেক কান্না করতে থাকে, কারণ ও এই ইচ্ছেটা পূরণ করতে পারবে না। যাই হোক, আবার হেজো আর জেমি গাড়িতে ওঠে। তখন জেমি হেজোর ফোন নিয়ে ইয়োহংকে ফোন করতে গেলে হেজো বলে কি বলবে? যে তুমি মিথ্যা বলেছ, তুমি মা হচ্ছ না? জেমি বলে হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, আমি ভালো স্ত্রী হতে পারবো, কিন্তু ভালো মা হতে পারবো না। পেট্রোল স্টেশনে জেমি পালাতে চায়, কিন্তু সোজা হেজোর কোলে গিয়ে পড়ে। যাই হোক, জেমি জামা কিনতে একটি শপে আসে আর শপকিপারের কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়। ও চেঞ্জিং রুমে এসে ইয়োহংকে ফোন করতে থাকে, কিন্তু ইয়োহং ধরে না। তাই বেচারি বেরিয়ে আসে আর ওরা চলে যায়। ইয়োহং ফোন চেক করলে দেখে সেখানে মিসড কল আর একটি ভয়েস মেসেজ দেওয়া হয়েছে, যেখানে জেমি ওর ঠিকানা বলে আর বলে তুমি বলেছিলে তুমি পুরো পৃথিবী উল্টে গেলেও আমাকে খুঁজবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। এটা শুনে ইয়োহং ওর মায়ের নিষেধ না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জেমিকে খুঁজতে। হেজো জেমিকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, কারণ ডাক্তার বলেছে এই লোক ওর বাবা হতেও পারে, মানে এই দোকানদার আর কি। তখন হেজো ভেতরে এসে বলতে থাকে আমরা 6 ঘন্টা জার্নি করে এসেছি, কারণ আমার প্রেগনেন্ট স্ত্রী রামেন খাবে। এতে লোকটি বলে যদিও দোকান বন্ধ, তবুও আমি তৈরি করে দিচ্ছি। এখানে জেমি বুদ্ধি খাটিয়ে হেজোর ভাগের রামেনও খেয়ে নেয়। সুযোগ বুঝে হেজো লোকটির একটি চুল ছিঁড়ে নেয় ডিএনএ টেস্ট করতে, কিন্তু টাকা দিতে গেলে দেখে ওয়ালেট নেই।
অর্থাৎ হেজো ওয়ালেট পেট্রোল স্টেশনে ফেলে এসেছে। তখন লোকটি বলে সমস্যা নেই, টাকা দিতে হবে না। তখন নির্লজ্জের মতো হেজো বলে আমরা কি এখানে থাকতে পারি? অগত্যা। হেজো জিজ্ঞেস করে তুমি কি জিজ্ঞেস করবে না আমি তোমাকে এখানে কেন আনলাম? জেমি বলে আমার জানার ইচ্ছে নেই। রাতে আবারও জেমি পালাতে চায়, কিন্তু দেখে হেজো কোনো স্বপ্ন দেখে বলছিল যেও না, যাতে জেমি থেমে যায়। আসলে ও স্বপ্নে দেখছিল একদিন ও একটি গাড়ির সাথে ধাক্কা খায়, যেটা ছিল ওর বাবা, মানে যার কাছে ও ছোটবেলা ছিল। আমরা তাকে হেজোর বাবাই বলবো। তো যাই হোক, তার বাবা ওকে নিজের কার্ড দেয় যেখানে লেখা ছিল আমি তোমার বাবা, আর তার এখন নিজের মেয়েও আছে। এসব দেখে হেজো বেশি কথা বলে না। ও বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল, তখন ওর কেউ হাত ধরে আর ওর ঘুম ভেঙে যায়। হেজো জেমিকে ফ্লোরে পিন করে যাতে জেমি চোখ বন্ধ করে নেয়, কিন্তু দেখা যায় হেজো ওর হাত বেঁধে দিয়েছে। হেজো বেরিয়ে ওই দোকানদারের চুলটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়ে দেয়। এদিকে জেমি নিজের সর্বোচ্চ চেষ্টা করছিল হাত খোলার, আর অবশেষে খুলেও ফেলে, কিন্তু ততক্ষণে হেজো হাজির। হেজো বলে ধুর, মিস হয়ে গেল, তোমার হাতের বাঁধন খোলাটা ভিডিও করা দরকার ছিল, কিন্তু তুমি কেন এমন বাড়িতে বিয়ে করতে চাও? জেমি বলে তাতে তোমার কি, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছিলে। হেজো বলে না, তুমি চলে গিয়েছিলে। জেমি বলে কিন্তু আমি ভেবেছি তুমি আমাকে যেতে দেবে না। এ কথা শুনে হেজো শকড হয়ে যায়। ও এক্সপ্লেন করতে চায়, কিন্তু জেমি কাঁদতে শুরু করে। তখন জেমির মনে পড়ে সেদিন জেমি ওর হাত ধরেছিল আর ওর ক্ষতে কিছু বেঁধে দিয়েছিল। তার সূত্র ধরে হেজো জেমির কাজের জায়গায় চলে আসে আর সোজা ডেট করার জন্য বলে। এতে জেমিও রাজি হয়। অন্যদিকে ইয়োহং পুলিশের কাছে আসে আর বলে এই লোকটা আমার হবু বউকে কিডন্যাপ করেছে। আমি ওর ছবি এঁকেছি, কিন্তু এই স্কেচ দেখে পুলিশের মাথা ঘুরে যায়। হেজো শুধু শুধু ইয়োহং এর উপরে রাগ দেখিয়ে জেমির একটি জুতো বাড়ির চালে ছুড়ে দেয় আর ঘুমিয়ে পড়ে। গিহোকে নিয়ে গ্যাংস্টার বেরিয়ে পড়ে হেজোকে খুঁজতে। ইয়োহং জেমির 4000 পোস্টার বানিয়ে সব জায়গায় লাগাতে থাকে, যার মধ্যে থেকে একটি পোস্টার উড়ে গিয়ে হেজোর গাড়িতে পড়ে। যাই হোক, হেজো সকাল সকাল দোকানদারকে কাল রাতের টাকা দিয়ে দেয়। তখন সে হেজোর হাত ধরে বলে খাবার খেয়ে যেও। জেমি কান্নাকাটি করছিল যে আমার আরেকটি জুতা কোথায়। হেজো বলে সিরিয়াসলি তুমি একটি জুতোর জন্য কাঁদছো? এখানে জেমি জেনে যায় যে হেজো তার আসল বাবাকে খুঁজছে। তখন সেখানে একটি লোক আসে কিছু ডিল করতে, যাতে দোকানদারের ছেলেপুলেরা নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, কারণ সবাই লোভী। যাই হোক, এতে আমাদের হেজো নাক গলায় আর বলে আমিও তোমাদের ভাই হতে পারি। এই কথা দোকানদার শুনে ফেলে। সে অনেক রেগে যায়। হেজোকে বাঁচাতে জেমি পেট ব্যথার নাটক করছিল। তখন দোকানদার বলে তুমি কেন এর মধ্যে জড়িয়েছ? আমার ছেলেপুলেরা এমনই, তা আমি জানি, কিন্তু না জানার ভাব করি। হেজো বলতে যায় যে আমি আপনার ছেলে। তখনই একটি মেসেজ আসে যে এই লোকের সাথে হেজোর ডিএনএ ম্যাচ করেনি, তাই হেজো কিছু বলতে পারে না। কিন্তু যে ব্যক্তি ডিল করতে এসেছিল সে জেমির ওই পোস্টারটা পেয়ে যায় আর ইয়োহংকে ঠিকানা বলে দেয়, যাতে তো ইয়োহং পাগল হয়ে যায় আর উড়াধুরা দৌড়াতে থাকে আর সেখানে চলেও আসে। ইয়োহংকে দেখে হেজো জেমিকে উঠিয়ে দৌড় দেয়। হেজো গাড়ি চালাতে থাকে, কিন্তু জেমি হেজোকে থামাতে ওর মাথার সব চুল ছিঁড়ে ফেলছিল। হেজোর লোকেশন ট্র্যাক করে গ্যাংস্টার সেই রেস্টুরেন্টে চলে আসে আর তখন পুলিশও সেখানে চলে আসে, কিন্তু পুলিশের গাড়ি নিয়ে ইয়োহং জেমির পিছনে আসতে থাকে। পুলিশ গ্যাংস্টারদের ধরে ফেলে আর এদিকে ইয়োহং পুলিশের মাইক দিয়ে বলতে থাকে জেমি তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে ভালোবাসি। এসব শুনে হেজো হাসতে হাসতে শেষ। যাই হোক, শেষমেশ গাড়ি চালাতে গিয়ে ওরা পড়ে যায়। ইয়োহং হেজোর দিকে ইলেকট্রিক গান পয়েন্ট করে, কিন্তু নিজের গায়ে শুট করে দেয়। জেমি কান্না করতে করতে হেজোকে মারতে থাকে। হেজোর মাথায় এমনিতে আঘাত পেয়েছে আর সেই বোমগুলোর জন্য হেজো বলতে থাকে হয়েছে, এবার থামো। কিন্তু জেমি থামেই না। হঠাৎ হেজো অজ্ঞান হয়ে যায়। জেমি মনে করেও নাটক করছে, কিন্তু হেজো সত্যি অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, দুদিকে দুজন পড়ে আছে, এতে জেমি হতবাক হয়ে যায়। হেজোর জ্ঞান ফিরলে ও কোথাও জেমিকে দেখে না, তাই ও প্রচুর ভেঙে পড়ে। ও বলতে থাকে তুমি সত্যিই চলে গেলে? কিন্তু তখনই খেয়াল করে জেমি দূরে বসে আছে। হেজো খুশি হয় আর বলে তুমি আমাকে সরিয়ে এনেছিলে যেন পুলিশ শুধু ইয়োহংকে উদ্ধার করে, তাই না? জেমি চিৎকার করে বলে অনেক হয়েছে, এবার শেষ করো এইসব, হয় আমাকে মারো না হলে আমি তোমাকে মেরে ফেলবো। হেজো চুপ করে থাকে আর বলে ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, আমি মরে যাব।
কিন্তু ততদিন আমি তোমার হাত ছাড়বো না, তুমি শুধু আমার। সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা জানতে পারি ইয়োহং এর পরিবার জেমিকে মেনে নিচ্ছিল না। তখন ইয়োহং টানা 2 দিন এভাবে বাইরে বসেছিল। তখন জেমি দৌড়ে এসে ইয়োহংকে জড়িয়ে ধরে। আর কোনো উপায় না পেয়ে ইয়োহং বলে জেমি প্রেগনেন্ট। এসব কথা মনে পড়ে জেমি ইয়োহং এর সাথে যেতে পারেনি, কারণ ও ইয়োহং এর ইচ্ছে পূরণ করতে পারবে না। যাই হোক, জেমি দূর থেকে ইয়োহংকে দেখে আর ফোন করে বলে, আমি ভয় পাচ্ছি, তোমার কাছে আমি যেতে পারবো না, আমি তোমার পরিবারকে মিথ্যে বলেছি। ইয়োহং চিৎকার করে বলে, ও তোমাকে কোথায় আটকে রেখেছে আমাকে বলো, আমি তোমাকে উদ্ধার করে নেব। তখনই হেজো ওকে নিয়ে যায়। পুলিশ ট্র্যাক করে বলে, কল তো এইখান থেকেই করা হয়েছে। ইয়োহং দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু জেমি সরে গেছে। ও প্রচুর কান্না করতে থাকে। ইয়োহং বলে, আমি ইউজলেস, ও আমার বউকে আমার পাশ থেকে নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। তখন একটি লোক এসে ইয়োহংকে উঠিয়ে নিয়ে যায়। আসলে ওর নাম জং, আর জংকে পাঠিয়েছে ইয়োহং এর মা। যাই হোক, জেমি সারাদিন কিছু খায়নি, তাই হেজো ওকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর তাকিয়ে থাকে। জেমি বলে, কি দেখছো? হেজো বলে, তোমার বুক, যাতে জেমি ওর মুখে ড্রিঙ্কস ছুড়ে দেয়। হেজো হেসে বলে, সেখানে খাবার লেগে আছে। যাই হোক, জেমি এবার হেজোর সাথে যেতে রাজি হয়। ওরা বুসান যাওয়ার ট্রেনে ওঠে, কিন্তু তখন হেজোর মাথায় ব্যথা করতে শুরু করে। ও দৌড়ে বাথরুমে আসে, কিন্তু ঠিকমতো ঔষধ দেখতেই পাচ্ছিল না। অনেকক্ষণ হয়ে যায়, তাই জেমি ওকে ডাকতে থাকে। তখন হেজোর অবস্থা আর ঔষধ দেখে ওর সন্দেহ হয়। যাই হোক, এদিকে ইয়োহংকে জং কিছু ছবি দেয়, যেখানে জেমি আর হেজো একসাথে ছিল, আর জেমি বেশ খুশিই ছিল। এটা দেখে ইয়োহং শকড হয়ে যায়। জং জেনে যায় ওরা বুসান যাচ্ছে, তাই জংও সেখানে রওনা দেয়। এদিকে হেজো আর জেমি শপিং করছিল। হেজো ব্যাংক থেকে এতগুলো টাকা তোলে, যা দেখে জেমির চোখ ছানাবড়া হয়ে যায়। তখন ওর কাছে গিহর কাছ থেকে একটি ভয়েস মেসেজ আসে যে, তোমার পেছনে গ্যাংস্টাররা পড়েছে, আমি তাদের তোমার ফোনের লোকেশন দিয়ে দিয়েছি। এজন্য হেজো নতুন একটা ফোন কেনে আর আগেরটা ভেঙে দেয়। গ্যাংস্টার জেনে যায় যে গিহ হেজোকে ভয়েস মেসেজ দিয়েছে আর ওকে সতর্ক করেছে, তাই সে গিহকে রেল লাইনে বেঁধে দেয় আর বলে, বলো ও কোথায়। কিন্তু এটা গিহ কি করে জানবে? তখনই ট্রেন আসতে থাকে, তাই গিহ এতটাই ভয় পায় যে প্যান্ট ভিজিয়ে দেয়। কিন্তু দেখা যায় ট্রেনটি সাইড দিয়ে চলে গেছে। গ্যাংস্টার বলে, এই লাইনে ট্রেন আসবে কয়েক ঘন্টা পর, তার মধ্যে খুঁজে বের করো হেজো কোথায়। গিহ অনেক খুশি হয় যে এবারের মতো বেঁচে গেছি। অন্যদিকে জেমির এক জোড়া জুতা পছন্দ হয়, তাই হেজো সেটাও কিনে দেয়। জেমি অনেক খুশি হয়ে যাচ্ছিল, আর এটা দেখেই হেজো অনেক খুশি হয়। ওরা একটি পাহাড়ে আসে, যেখানে এই লোকটি হেজোর বাবা হতেও পারে, কারণ এই লোকটি এই লিস্টে আছে। লোকটি জিজ্ঞেস করে, কি চাই? তখন জেমি সরাসরি সব বলে দেয় যে আমরা খুঁজছি এই লোকটার বাবা কে। লোকটি হতবাক হয়ে যায়। তখন জেমি সব খুলে বলে যে এই ঘটনা। তাই লোকটি বলে, ও আচ্ছা, সমস্যা নেই, আমার ডিএনএ স্যাম্পল নিতে পারো। যাই হোক, হেজো ডিএনএ স্যাম্পল একটি লোককে দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। আর এদিকে জেমি আর আঙ্কেলের মধ্যে অনেক ভাব হয়ে যায়। জেমি বলে, আপনি হেজোর বাবা হলে ভালোই হতো। আঙ্কেল বলে, আমিও তো চাই তোমার মতো আমার একটি বৌমা হোক। হেজো ফিরে এসে দেখে তারা হাসাহাসি করতে করতে রান্না করছিল। তখন জেমি হেজোকে টেস্ট করাতে যায়, যেখানে ওদের ইনডাইরেক্ট কিস হয়ে যায়। তাই জেমি লজ্জা পেয়ে পালায়। রাতের বেলা জেমি বলে, তুমি জানো আমি কেন হাসছিলাম? আমি দেখতে পেয়েছি একটি আলুর ছোট বাচ্চা হয়েছে, তাই আমি বলেছি আমি কি আলুর থেকেও খারাপ? তখন আঙ্কেল বলেছে, তুমি তো ভালোই। হেজো তো এই মাশরুমের মতো জানে না ওর বাবাকে। এসব বলে জেমি জোরে জোরে হাসতে থাকে। তখন হেজো ওকে থামিয়ে বলে, চুপ করো, তোমার কান্না পেলে কান্না করো, এতে কোনো পাপ নেই। এটা শুনে জেমি কান্না করতে শুরু করে। তখন হেজো ওকে সান্ত্বনা দেয়। জেমি বলে, কি করছো? হেজো বলে, কিছু না, একটি মাশরুম একটি আলুকে জড়িয়ে ধরে আছে। জেমি প্রথমে হাসে, কিন্তু আবার কান্না করতে শুরু করে। এতে হেজো অনেক কষ্ট পাচ্ছিল। হঠাৎ ওর মাথায় প্রচুর ব্যথা করতে শুরু করে, কিন্তু ও জেমিকে কিছুই বুঝতে দেয় না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এতিম আশ্রমে জেমি সব সময় চাইতো ওকে কেউ অ্যাডপ্ট করুক, তাই ও নিজেকে পাল্টানোর অনেক চেষ্টা করে। এমন কাজ করে যেন খুশি হয়ে ওকে কোনো দম্পতি অ্যাডপ্ট করে, কিন্তু প্রতিবার তারা অন্য কোনো বাচ্চাকে নিয়ে যায়। এতে জেমি বলে, আমি মা পাইনি, তাই আমি মা হতে চাই। এই কথা বললে সকল বাচ্চারা হাসাহাসি করছিল। এমনকি বড় হয়ে জেমি যখন হেজোকে এই কথা বলে,
তখন হেজো হাসে আর বলে, তুমি ভালো মা হতে পারবে না। আমরা বাবা মার ভালোবাসা পাইনি, তাই তা কোনোদিন দিতেও পারবো না। এ কথা শুনে জেমি অনেক কষ্ট পায়। ও হেজোকে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমি মা হতে পারবো না। তখন হেজো ওকে গান গাইয়ে শোনায় আর জেমি কান্না করতে থাকে। জেমি ঘুমিয়ে গেলে হেজো উঠে পড়ে আর পাগলের মতো নিজের ঔষধ খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন আঙ্কেল ওকে সেটা দেয়। হেজো ঔষধ খায়। তখন আঙ্কেল বলে, চলো আমরা ঘুরতে যাই। আঙ্কেল ওর হাত ধরে ওকে মাছের বাজারে নিয়ে আসে আর সবার কাছ থেকে মাছ চায়। তাও আবার বলতে থাকে, এভাবে না ওভাবে কাটো। এতে সব জেলেরা অনেক রেগে যায়। তখন আঙ্কেল চিৎকার করে বলতে থাকে, আমি এসব আমার ছেলের জন্য করছি। আমি আমার ছেলেকে ভালো ডিনার করাতে চাই, সব থেকে ভালো ডিনার খাওয়াতে চাই। অর্থাৎ আঙ্কেল হেজোকে নিজের ছেলে হিসেবে ধরেই নিয়েছে। এতে হেজো অনেক খুশি হয় আর সবার সাথে ফাইট করে আঙ্কেলকে নিয়ে আসে। তখন আঙ্কেল ওকে রান্না করে দেয়। ওরা অনেক খুশি ছিল। তখন আঙ্কেল বলতে থাকে, তোমার কাছে কতদিন আছে? হেজো হতবাক হয়ে যায়। আঙ্কেল বলে, আমি জানি, আমারও ক্যান্সার হয়েছিল, আমিও এমন ঔষধ খেয়েছি, তাই আমি বুঝতে পারি তোমার কি হয়েছে। আমি একদম ভালো বাবা নই, আমি তোমাকে কিছু দিতে পারিনি, অথচ এই রোগটা তোমাকে দিয়ে দিয়েছি। আঙ্কেল অনেক কাঁদতে থাকে। হেজো ইমোশনাল হয়ে যায়, কিন্তু বলে, আমার চোখে ধোয়া গেছে, আর সেখান থেকে চলে আসে। আঙ্কেল কাঁদতে কাঁদতে সবাইকে বলতে থাকে, ও আমার ছেলে। এদিকে জেমি দেখে হেজো আর আঙ্কেল কেউ বাড়ি নেই। ও অনেক ভয় পেয়ে যায় যে আমাকে রেখে ওরা চলে গেল নাকি। তখন আবার বলে ওঠে, আমি ভয় কেন পাচ্ছি, আমার তো খুশি হওয়ার কথা, এবার আমি পালাবো। ও তল্পি তল্পা গুটিয়ে চলে আসছিল, কিন্তু অন্ধকারে কিছু একটা ওকে ফেলে দেয়। ওর মুখেও আঁচড়ের দাগ লেগে যায় আর বলতে থাকে, কিন্তু আমি কোথায় যাব, আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। যাই হোক, হেজো বাড়ি ফিরে এসে দেখে জেমি ঘরে নেই। হেজো লাফিয়ে ওঠে, ও অনেক ভয় পেয়ে গেছে জেমি আবার চলে গেল নাকি, কিন্তু জেমি আবার ফিরে এসেছে। হেজো জেমিকে অনেক খুশি হয়ে বলতে থাকে যে আঙ্কেল আমাকে ঘুরতে নিয়ে গেছে, এসব বলেছে, সবার সাথে ঝগড়া করেছে। যা শুনে জেমি জেলাস হয় যে আমাকে নিয়ে গেলি না। অন্যদিকে গিহকে গ্যাংস্টার কেলানি দেয়, তাই আবারও গিহ হেজোর নাম্বার ট্র্যাক করে। ইয়োহং গিহকে দেখা করতে বলে আর জিজ্ঞেস করে হেজো কোথায়। তাই গিহ ইয়োহংকে হেজোর ঠিকানা দিয়ে দেয়। ইয়োহং আর জং বেরিয়ে পড়ে হেজো আর জেমিকে খুঁজতে। যা হোক, সকাল হলে আঙ্কেল একটি বড় ব্যাগ নিয়ে বেরিয়ে আসছিল আর জেমিকে নিজের খেয়াল রাখতে বলে। এরপর জেমি বনের শাক তুলতে আসে আর ওর মনে পড়ে হেজো ভেবেছিল জেমি ঘুমিয়ে পড়েছে, তাই ও জেমির আঘাতে ঔষধ লাগিয়ে দিয়েছে, কিন্তু জেমি এসব কিছু বুঝতে পেরেছে। তখনই ও পেছনে গ্যাংস্টারদের দেখে আর গ্যাংস্টার জেমিকে ধরেই ফেলেছে। জেমি চিৎকার করে পালাতে থাকে। সেই চিৎকার ইয়োহং শুনতে পায়। ও নিজেও দৌড়ে জেমির কাছে আসতে থাকে। যাই হোক, এদিকে হেজো ঘুমিয়েছিল। তখন জেমি চলে আসে আর 4-5টা থাপ্পড় মেরে বলে, আমাদের পালাতে হবে, ওরা আমাদের ধরে ফেলেছে। হেজো লাফিয়ে ওঠে আর নিজের জিনিসপত্র নিতে যায়, কিন্তু দেখা যায় ওর তোলা সবগুলো টাকা গায়েব। আমরা এটা এক্সপেক্ট করিনি, এই টাকাগুলো আঙ্কেল চুরি করেছে। সিরিয়াসলি ভাই? জেমি আর হেজো একদম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ওরা আঙ্কেলকে বিশ্বাস করেছে। আর একবার চিন্তা করো, কি অস্কার পাওয়ার মতো অভিনয় করলো কাল রাতে আঙ্কেল, সব এই টাকার লোভে, যেন কেউ তাকে সন্দেহ না করে। যাই হোক, তখন খালি হাতে হেজো আর জেমি দৌড়াচ্ছিল। এদিকে গ্যাংস্টার আর ইয়োহং মুখোমুখি হয়। ইয়োহং গ্যাংস্টারকে ভয় দেখায় আর জংকে বলে জেমিকে নিয়ে আসতে, কিন্তু জং দেখে জেমি আর হেজো ঘরে নেই। গ্যাংস্টার রেগে যায়। তখন গিহ দৌড়ে আসে, কারণ হেজো ফোন ধরেছে। হেজো বলে, আমি তোমার কাছে ধরা দেব, কিন্তু গিহকে ছেড়ে দাও। আসলে হেজো আঙ্কেলকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে এসেছে, যেখানে আঙ্কেল সবগুলো টাকা দিয়ে জুয়া খেলছিল। সে সব টাকা হেরে গেছে। হেজো সেখানে এসে মারামারি লাগিয়ে দেয় আর ওকে ধরে ফেলে আঙ্কেল বলে, আমি এসব তোমার ভালোর জন্য করেছি, আমি তোমাকে কিছু দিতে পারিনি, তাই আমি জুয়া খেলে তোমার টাকাগুলো বাড়াতে চেয়েছি, ভালো বাবা হতে চেয়েছি। এসব শুনে হেজো বলে, আপনি ক্ষমা চাইলেও আমি ক্ষমা করে দিতাম, কিন্তু এই মিথ্যাটা কেন বললেন? তখন এই শালা খোটা দিতে থাকে, লিটারালি খোটা দিতে থাকে যে তুমি একটা অনাথ, বেশি দিন বাঁচবে না, কিন্তু আমি তোমাকে এই কটা দিন আনন্দ দিয়েছি, তোমাকে ভালো রান্না করে খাইয়েছি, তুমি জীবনে এসব চোখে দেখেছো? ভাই কি বলবো। যাই হোক, এসব শুনে হেজো থমকে যায়। তখন ওর বদলি জেমি লাফিয়ে পড়ে আর আঙ্কেলকে ইচ্ছে মতো গালাগাল দিতে থাকে। এসব দেখে হেজো হাসে
আর জেমিকে নিয়ে আসতে থাকে। তখন আবার এই লেজেন্ডারি ব্যক্তি কথা বলতে থাকে। হেজো ভীষণ রেগে যায়। ওর মনে পড়ে কাল কিভাবে সে কথা বলেছে, সবকিছু নাটক ছিল। ও এই লোককে বাবা মেনে নিয়েছিল। হেজো তাকে প্রচুর মারতে থাকে। তখন জেমি ওকে থামতে বলে। ওরা দুজনেই অনেক কান্না করতে থাকে। যাক, অনেকক্ষণ পর জেমি জিজ্ঞেস করে, ডিএনএ টেস্টে কি এসেছে? এই লোক তোমার বাবা? হেজো বলে, না, ও আমার বাবা নয়। তাই জেমি অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে হেজো বলতে থাকে, তুমি ফিরে যাও। জেমি বলে, কি? হেজো বলে, ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। এবার জেমি প্রচুর রেগে যায়। ও বলে, না, যাব না। আমি কি তোমার সাথে আসতে চেয়েছি? তুমি আমাকে টেনে হিচড়ে নিয়ে এসেছো, আর এখন আমাকে ভালো লাগছে না। জেমির কথাগুলো হেজোর আর সহ্য করতে পারছে না। ও জেমিকে নিজের কাছে রাখতে চেয়েছে। ও যতদিন বাঁচবে ততদিন খুশি থাকবে। হেজো নিজেকে অনেক কন্ট্রোল করেছে। এবার ওকে কিস করে দেয় যাতে জেমি শান্ত হয়ে যায়। আর এই দৃশ্য ইউ হং দেখে ফেলে। ওর মনে পড়ে জেমি ভয়েস মেসেজে বলেছে, আমি তোমার জন্য ওয়েট করব। ইউ হং বলে, ওটা কি জেমি? কিন্তু ও তো বলেছিল ও ওয়েট করবে। ইউ হং এর মনটা কয় ভাগ হয়েছে তোমরাই বলো। তখন জং ওর চোখের সামনে হাত দেয় যেন ইউ হং কে এসব চোখে না দেখতে হয়। যাই হোক, আমি বুঝলাম না কি বানিয়েছে এটা। এখানে কার দোষ, কাকে দোষ দেব? কারোরই কোনো ভুল বা অন্যায় নেই। এখানে 5টি এপিসোড শেষ হয়। তোমরা প্লিজ আমার জন্য ওয়েট করো। আমি আর 5টি এপিসোড আরেকটি পার্টে নিয়ে আসবো। দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, কারণ আমার ভিউজ হয় না। বাই।